জি ম্যাম। করো না। আপু যাও, আমি কাজ করাচ্ছি, যাও যাও। আজকে তোমাদেরকে পড়াবো সাবকালচার, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের লেকচার 6 আর টপিক হচ্ছে সাবকালচার চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর দুইটা আজকে টপিক পড়াবো। অ্যাডমিট হচ্ছে না কেন? আচ্ছা ঠিক আছে। আমরা গত ক্লাসে পড়ছিলাম মনে হয় কালচার, ভেরিয়াস টাইপস অফ কালচার পড়ছিলাম, ঠিক না? এখন আজকে আমরা পড়বো হচ্ছে জি ম্যাম। আজকে পড়বো উপসংস্কৃতি বা সাবকালচার। হ্যাঁ, সাবকালচারে যেটা হয় যে তোমার সংস্কৃতি থেকে এটা একটা ভিন্ন স্বতন্ত্র ভাবে যে জিনিসটা পালন করা হয়, একটা সংস্কৃতির মধ্যে থেকেও যে জিনিসগুলো আলাদা করে আরো ছোট ছোট কিছু উপসংস্কৃতি থাকে না? যেমন বাংলাদেশি কালচারের মধ্যে আরো কি থাকে দেখবা যে আমরা বলি যে নোয়াখালীর একটা কালচার, কিংবা চট্টগ্রাম চিটাগনিয়ান একটা আলাদা কালচার আছে, সিলেটের একটা আলাদা কালচার আছে, বরিশালের একটা আলাদা কালচার আছে, ঠিক না? খুলনা বিভাগের একটা কালচার আছে। এটা বিভাগ ভেদে, আবার বিভাগের মধ্যেও ছোট ছোট অঞ্চলের মধ্যে কি থাকে, ভিন্ন থাকে না? তো একটা দেশের মেইন কালচারের যে ছোট ছোট কালচার গুলো থাকে ওগুলাকে বলা হচ্ছে উপসংস্কৃতি। পুরো বিশ্বের সব দেশেই এ ধরনের উপসংস্কৃতি দেখা যায়, যেটা ভ্যারি করে একজন থেকে একজন, অনেক বেশি ভ্যারি করে এক দেশ থেকে এক দেশে, এক অঞ্চল থেকে অঞ্চল, অনেকগুলো উপাদানের ভিত্তিতে যেগুলো ভ্যারি করে সেগুলাই হচ্ছে উপসংস্কৃতি। তো আমরা উপসংস্কৃতির একটা সংজ্ঞা পড়ি, যে উপসংস্কৃতির সংজ্ঞা কি। প্রথমে দেখো স্তরবিন্যস্ত সমাজ ব্যবস্থায়। স্তরবিন্যস্ত মানে সমাজের বিভিন্ন স্তরে, বিভিন্ন, এটাও তুমি লিখতে পারো, সমাজের বিভিন্ন স্তরে সমাজ ব্যবস্থায় বিভিন্ন শ্রেণীর যারা বসবাসরত যারা মানুষ আছে তাদের জীবনধারার মধ্যে যে তারতম্য বা স্বতন্ত্র থাকে, স্বতন্ত্রটাকেই বলা হচ্ছে কি তোমার উপসংস্কৃতি। হ্যাঁ, স্তর বিন্যস্ত সমাজ ব্যবস্থায় বিভিন্ন শ্রেণীর বসবাসরত মানুষের জীবনধারার মধ্যে যে তারতম্যটা দেখা যায় ওইটাকে বলা হয় উপসংস্কৃতি। এটা হচ্ছে সাধারণ অর্থে। আর যদি বিশেষভাবে তুমি বলতে যাও বা ডিটেইলস ভাবে বলতে যাও, সেটা হচ্ছে কি যে সংস্কৃতির মধ্যে যখন মূল্যবোধ, হ্যাঁ, সংস্কৃতির মধ্যে যখন মূল্যবোধ, অনুশীলন ও প্রথার দ্বারা সামাজিকভাবে জীবনধারার একটি বিশেষ অবস্থা সৃষ্টি হয়, যেটা কি হবে, মূল সংস্কৃতি থেকে আলাদা হবে এবং অপেক্ষাকৃত ক্ষুদ্রতম হবে, সেটাই হচ্ছে উপসংস্কৃতি। মানে ওই মেইন সংস্কৃতির মধ্যেও যখন আরেকটা আলাদা রকম মূল্যবোধ, আলাদা রকম একটা অনুশীলন, আলাদা রকম একটা প্রথার প্রচলন থাকে, এবং সেখান থেকে সেটা কি হয়, অবশ্যই মেইন সংস্কৃতি থেকে আলাদা হয়, এবং কিন্তু মেইন সংস্কৃতি থেকে সেটা কি হতে পারে না, বড় হতে পারে না। সেটাকেই বলতেছে তোমার উপসংস্কৃতি। ঠিক আছে, উপসংস্কৃতি বুঝছো এই জিনিসটা, যেটা কি মেইন সংস্কৃতি থেকে একে তো আলাদা, ক্ষুদ্র, আর এটা একটা ভিন্ন মূল্যবোধ, ভিন্ন অনুশীলন, ভিন্ন প্রথা অনুশীলন করে চলে, কিন্তু মেইন সংস্কৃতি থেকে একদম ধারা থেকে একদম বের হয়ে যায় না। মেইন সংস্কৃতিরই কিছুটা জিনিস তারা হয়তো চেঞ্জ করে নেয়, এবং সংস্কৃতির বেশিরভাগ জিনিস তারা মানে, তাদেরকে বলা হচ্ছে উপসংস্কৃতি। যেমন এখানে আরেকটা সংজ্ঞা আছে, অক্সফোর্ড লার্নার্স যে ডিকশনারি আছে সেই অনুযায়ী সাবকালচার মিনস দ্য বিহেভিয়ার অ্যান্ড প্র্যাকটিসেস অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকুলার গ্রুপ ইন এ সোসাইটি। একটা নির্দিষ্ট সমাজের একটা নির্দিষ্ট গ্রুপ যখন কোনো একটা নির্দিষ্ট বিহেভিয়ার বা কিছু প্র্যাকটিস করে আলাদা রকম করে, যেগুলো হয়তো অন্য কারোর মধ্যে দেখা যায় না, বাট একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে দেখা যায়, সেটাই হচ্ছে উপসংস্কৃতি। ঠিক আছে, বুঝতে পারছো সবাই উপসংস্কৃতি কাকে বলে? সংস্কৃতি আর উপসংস্কৃতি কিন্তু একটু ভিন্ন।
এবার আমরা চলে যাই উপসংস্কৃতির তাহলে গুরুত্বটা কি আমাদের জীবনে, উপসংস্কৃতি কি প্রয়োজন আছে কিনা, কিংবা আমাদের জীবনে উপসংস্কৃতির কি প্রয়োজন, কি গুরুত্ব, বা আমার একজন মার্কেটারের জীবনে বা মার্কেটারের জন্য কি উপসংস্কৃতির গুরুত্ব আছে কিনা। আমরা যদি মার্কেটিং পড়তেছি, মার্কেটিং বেসড চিন্তা করব যে এখানে উপসংস্কৃতির কি গুরুত্ব একজন মার্কেটারের জন্য বা কনজিউমার বিহেভিয়ারের জন্য কি গুরুত্ব, এটা আমরা দেখি। প্রথমে হলো সামাজিক সংহতি বিকাশ। যেমন এক সমাজের থেকে আলাদা থাকে, দেখা যায় তারপরও যদি ছোট ছোট উপসংস্কৃতি থাকে যে হ্যাঁ ওর কালচার ওর মতো ভিন্ন, আমার কালচার আমার মতো ভিন্ন। দেখা যায় একটা দেশে একটা কালচার হচ্ছে, ওই কালচারটা ওরা অনেক বছর ধরে সারা জীবন ধরে হয়তো এটাকে পালন করে আসতেছে, কিন্তু তুমি বললা যে এটা কি, এটা কোনো কালচার হলো, এই জিনিসটা তো খুব খারাপ। কিন্তু তখন কিন্তু সামাজিক সংহতি কি হয়, এটা হ্রাস পায়। তখন ও সেদিন যে আমার কালচার, এটা আমি জীবন ছোটবেলা থেকে দেখে আসছি এবং এটাই আমরা পালন করে আসতেছি, তাহলে কি হয় যে যার সংস্কৃতিটাকে সবসময় কি করে শ্রদ্ধা করে, তাহলে কি হয় একটা সমাজের সাথে একটা সমাজের মধ্যে সংহতি বা সম্পর্ক ভালো দেখা যায়, ভালো করা হয় আর কি। এই উপসংস্কৃতির কারণে যে ছোট ছোট উপসংস্কৃতিও আছে যে আমি হয়তো মেনে নিতে পারবো সহজেই, যেটা যে শুধুমাত্র সংস্কৃতি দিয়ে একটা মানুষ গড়ে তোলে, ছোট ছোট উপসংস্কৃতি থাকে, ওগুলোকে শ্রদ্ধা করে চলতে হয়, তো তাহলে সামাজিক সংহতিটা বৃদ্ধি পায়। তারপর হলো দেখো, মূল সংস্কৃতিকে এই উপসংস্কৃতিটা আসলে ঐশ্বর্যমণ্ডিত করে। সাধারণত যে কোনো একটা সংস্কৃতি যে ছোট ছোট যে জিনিসগুলো আছে, হয়তো দেখা যায় ওই সংস্কৃতির ওই জিনিসটা মেনে চললে ওদের কাছে মনে হচ্ছে যে এই সংস্কৃতিটার এই জিনিসটা ভালো না। একটা সংস্কৃতি তো সব কালচার ভালো থাকে না, যেমন ইউরোপে অনেক কালচার আছে যেগুলো দেখা যায় ওরা সবাই কি প্র্যাকটিস করে না, অনেকে এটা নিজের মতো করেও চলে। তো ওই উপসংস্কৃতি বা তখন সে নিজের মতো করে তার সংস্কৃতিটাকে কি করতে হবে, চেঞ্জ করে নিবে, তখন এটা হয়ে যাবে উপসংস্কৃতি। তো সেই উপসংস্কৃতিটা কিন্তু সংস্কৃতিকে ঐশ্বর্যমণ্ডিত করে। তারপর এটা মূল সংস্কৃতিকে কিন্তু সমৃদ্ধশালী করে। দেখা যায় একটা সংস্কৃতি আমি একটা জায়গায় দেখে আসলাম, আমার মনে হলো যে ওই সংস্কৃতিটা মেনে চললে হয়তো আমার জন্য ভালো হবে, তখন ওই সংস্কৃতিটাকেও কিন্তু উপসংস্কৃতিটা বা ওইটাও কিন্তু একটা সংস্কৃতির মধ্যে উপসংস্কৃতি হিসেবে ঢুকবে। এখন দেখা যায় আমরা আগে দেখা যায় গায়ে হলুদ, বিয়ে আর কি করতাম, বৌভাত করে শেষ। এখন দেখা যায় 7 দিন ধরে বিয়ের প্রোগ্রাম হয়। এগুলো কোত্থেকে আসছে বলতো? এগুলো দেখা যায় ভারতীয় বিভিন্ন সিরিয়াল দেখে আমরা এগুলো নতুন নতুন অনুষ্ঠান তৈরি করতেছি। তার মানে আমাদের কিন্তু এগুলো উপসংস্কৃতি হিসেবে আমাদের সংস্কৃতি কি হচ্ছে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। তার মানে এগুলো আমাদেরকে অনেক সময় সমৃদ্ধশালী করে, অনেক সময় কি করে যে এটা একটা খারাপ এফেক্টও আছে আবার ভালো এফেক্টও আছে। তারপর হলো কি মূল সংস্কৃতির বিকাশ। উপসংস্কৃতির কারণে ছোট ছোট জিনিস আমাদের সংস্কৃতিতে ঢুকে যায়, যার কারণে আমাদের মূল সংস্কৃতিটার অনেক বিকাশ হয়, আমরা অনেক ভালো জিনিস শিখি এবং অনেক খারাপ জিনিস ত্যাগ করি। এরপর হচ্ছে বিরোধী উপসংস্কৃতি সৃষ্টি। বিরোধী উপসংস্কৃতি মানে হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় উপসংস্কৃতিটা সংস্কৃতিরই বিরোধী হয়ে যায়। হ্যাঁ, সংস্কৃতির বিরোধী, যেমন সৌদি আরবের যে কালচারটা, সৌদি আরবের কালচার সম্পর্কে তোমরা জানো মেয়েরা? যে সৌদি আরবের কালচারটা কি, ওখানে কিন্তু মহিলারা চাকরি করতে পারে না। ম্যাম ওরা সবাই বলো। স্পিকারটা অফ করে দাও। হ্যাঁ, বলো যে ইয়ের কালচারটা কিরকম, সৌদি আরবের কালচারটা? জানি না ম্যাম, বলতে পারবো না। সৌদি আরবের কালচারটা হচ্ছে ওখানে কেউ চাকরি করতে পারে না, মহিলাদের সম্পর্কে ওদের ইয়ে বেশি, যে ওরা মনে করে। ওখানে তো এখন সবাই চাকরি করে, এখন তো সবকিছু খুলে দিছে। হ্যাঁ, ওইটা আমি বলতেছি যে আসলে ওই যে সৌদি আরবে যেটা হয়, মহিলারা আগে জব করতে পারতো না, কোনো চাকরি, শুধুমাত্র আর্নিং করতে পারবে পুরুষ লোকরা, ওদের একটা নিয়ম ছিল, কালচার ছিল। তারপর যে সৌদি যুবরাজ আছে ও কি করলো, আস্তে আস্তে একটা একটা ওদের তো যেহেতু যুবরাজরাই বা রাজারাই তোমার পুরা প্রধানমন্ত্রী হিসেবে ইয়ে হয়, বিবেচিত হয়, ওরা কি করলো একটা নতুন চেঞ্জ আনলো, সেটা হলো যে মেয়েরা ড্রাইভিং করতে পারবে, মেয়েরা ভোটাধিকার পাবে, মেয়েরা চাকরি করতে পারবে। তো পৃথিবীতে মনে হয় এবার প্রথমবারের মতো সৌদি মেয়েদেরকে এই অধিকারগুলো দিচ্ছে, সৌদিবাসী যারা মেয়ে আছে। তো এই যে এটা কিন্তু আস্তে আস্তে একটা একটা করে ঢুকাইছে, হঠাৎ করে কিন্তু পুরো চেঞ্জ করে দেয় নাই। প্রথমে মেয়েদেরকে তোমার ড্রাইভিং লাইসেন্স দিল, তারপর মেয়েরা ড্রাইভিং লাইসেন্স পাবে, মেয়েরা ভোটাধিকার পাবে। আস্তে আস্তে কি করলো,
মানে উপসংস্কৃতির মাধ্যমে আস্তে আস্তে ছোট ছোট চেঞ্জের মাধ্যমে কিন্তু পুরো সংস্কৃতিটাকেই একটা কি করলো, চেঞ্জ করে ফেললো। যার কারণে এটা যদিও এটা বিরোধী ছিল, সংস্কৃতিটা উপসংস্কৃতির কিন্তু সংস্কৃতি বিরোধী ছিল। ওদের জন্য পৃথিবীতে কখনোই ওরা কেউ শুনে নাই যে সৌদি মেয়েরা এটা করছে, সৌদি মেয়েরা বোরকা ছাড়া হাঁটতে পারছে, কখনো পারে নাই। তো এই উপসংস্কৃতির মাধ্যমে ছোট ছোট সাংস্কৃতিক চেঞ্জের মাধ্যমে কিন্তু ওরা দেখতেছে যে পুরো পৃথিবীর সব মেয়েরাই জব করতেছে, পুরো পৃথিবীতে এটা কোনো নেগেটিভ এফেক্ট পড়তেছে না, মেয়েরা নিজের স্বাবলম্বী হচ্ছে, ভালো হচ্ছে। যার কারণে ওরাও আস্তে আস্তে উদারনীতি বিশ্বাসী হলো, আস্তে আস্তে কি হলো, সংস্কৃতিটা কিছুটা চেঞ্জ করছে। যার কারণে উপসংস্কৃতির কারণে যদি সংস্কৃতিটা বিরোধীও হয়, কিন্তু এটা কি জন্য হয়েছে, এটা আসলে ভালোর জন্য। তারপর হলো বিপরীত সংস্কৃতি সৃষ্টি। অনেক সময় বিপরীত সংস্কৃতি যে সৃষ্টি করতে গেলেও কিন্তু উপসংস্কৃতির প্রয়োজন হয়। যেমন তুমি যদি দেখো যে সৌদিতে যেটা হয়, আবার বাংলাদেশে যদি হয়, মনে করো এখন বাংলাদেশে সবাই, আগে একটা সময় ছিল যৌতুকটা খুব বেশি ছিল আমাদের দেশে। হ্যাঁ, যে কোনো একটা মেয়ে বিয়ে দিতে কি লাগবে, ফার্নিচার লাগবে, এই লাগবে, সেই লাগবে। এখন কিন্তু সবাই কি বলতেছে, যৌতুকের বিরোধে কথা বলতেছে। যৌতুক বিরোধী বলে না, এখন কিন্তু ছেলেরা যৌতুক নিতে চায় না। এখন বলে কি, যে আমি যৌতুক ছাড়াই কি করব, বিয়ে করব। মেয়েরাও বলে যে বিয়ে করলে যৌতুক ছাড়া। কারণ হচ্ছে কি, এই যে একটা বিপরীত সংস্কৃতি, বিপরীত একটা ফ্লো আসতেছে। আমাদের এটা উপসংস্কৃতি, বা আমরা অনেক দেশের মাধ্যমে, অনেক দেশের অনেক কালচার দেখে বুঝতে পারছি কি, কিংবা আমরা অন্য একটা দেশের নাটক দেখেই বা বুঝতে পারছি, সিরিয়াল দেখেও বা বুঝতে পারছি যে এটার একটা নেগেটিভ এফেক্ট আছে। অনেক সময় দরিদ্র পরিবারেদের জন্য কষ্ট হয়ে যায়, যখন বাবাটা নিঃস্ব হয়ে যাচ্ছে মেয়েকে বিয়ে দিতে বা একটা অনুষ্ঠান আয়োজন করতে। ওগুলো দেখে আমরা আস্তে আস্তে বিয়ের খরচও কমায় আনতে চেষ্টা করতেছি। অনেক সময় আবার বাড়তেছে, অনেক জায়গায় উপসংস্কৃতির কারণে অনেক সময় বাড়ে না। দেখা যায় যে হ্যাঁ, ওইখানে সিরিয়ালে দেখলাম এভাবে মেয়েটার বিয়ে হয়েছে, তার মানে আমাকে অত বড় করে বিয়ে দিতে হবে। অনেক সময় এটা বাড়ে, আবার অনেক সময় দেখা যায় যে না, এটা তো আসলে অনেক প্রেশার পড়ে যায়। তখন ওরা চিন্তা করে যে না, আসলে কমানো ভালো, যৌতুকটা না নেওয়া ভালো, এই ধরনের আর কি। হ্যাঁ, আমি একটা ইন্ডিয়ান সিরিয়াল আমি দেখলাম, ওখানেও দেখাইছে, আমি তো ইন্ডিয়ান সিরিয়াল একটা দেখি না, হঠাৎ করে একটাতে দেখলাম আর কি, যে মেয়েটা বসেছিল, তারপর বান্ধবীটা এসে কানে কানে কিছু একটা বলছে, বলার পর ও বুঝতে পারছে যে পরিবার অনেক বড় একটা যৌতুকের বিনিময়ে তাকে বিয়ে দিচ্ছে। তখন সে বিয়ে ওখান থেকে উঠে যায়। হ্যাঁ, উঠে যায়। এই যে একটা বিপরীত একটা ফ্লো আসছে, এটা কিন্তু উপসংস্কৃতির কারণে। ওরা একটা সময় বিয়ে মানে বুঝতো কি, যে মেয়েদেরকে যৌতুক দিয়েই বিয়ে দিতে হবে, কিন্তু এখন আসলে ওই ফ্লোটা কি হচ্ছে, ভিন্ন দিকে যাচ্ছে। এখন ওরাও বুঝতে পারতেছে যে এভাবে আসলে মেয়েদেরকে এত টাকা খরচ করে বিকা, আমাদের মেয়ে তো আর ফেলনা না, মেয়েটাও তো একটা মানুষ। হ্যাঁ, ওভাবে চিন্তা করতেছে। ঠিক আছে, এগুলা আমি কিছু উপসংস্কৃতির গুরুত্ব বললাম। হ্যাঁ, এগুলা কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তুমি যদি উপসংস্কৃতিটা না বুঝো, বা একটা নতুন ফ্লো যে আসতেছে এটা তুমি না বুঝো, তোমার প্রোডাক্ট যখন তুমি তৈরি করবা, তখন তুমি দেখা যাবে যে প্রোডাক্টটা তুমি যখন মার্কেটিং করবা, তোমার প্রোডাক্টটা যদি তোমার ওই উপসংস্কৃতির সাথে সংগতিপূর্ণ না হয়, তখন দেখা যায় প্রোডাক্টটার আনসাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেমন একটা সময় বাংলাদেশে চিন্তা করতো কি, মহিলারা শুধুমাত্র বাসায় থাকবে, সেলাই টেলাই করবে, তখন সিঙ্গার মেশিন অনেক সেল হইতো। তো সিঙ্গাররা চিন্তা করলো আমাদের তো কোনো ইয়ে করারই দরকার নেই, মার্কেটিং করারই দরকার নেই, মহিলারা ঘরে থাকবে, মেশিন কিনবে, সেলাই করবে, ব্যাস ওদের শখ পূরণ করবে, রান্না বান্না করবে, এই ধরনের একটা চিন্তা। তখন অনেক সেল হয়েছিল। হ্যাঁ, দেখা যায় মহিলারা অনেক সিঙ্গার মেশিন, সবার ঘরে ঘরে সিঙ্গার মেশিন। এখন কিন্তু কেউ সিঙ্গার মেশিন তেমন একটা কিনে না, কারণ হচ্ছে মানুষের এখন সময় নাই সেলাই করার, ঠিক না? কিনে যতটুকু ওদের মার্কেট, ওরা যতটুকু চিন্তা করেছিল ওদের গ্রোথ, অতটুকু নাই। ঠিক আছে, তো এই জন্য এই উপসংস্কৃতিটা জানা মার্কেটারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর একটা দেখো যে উপসংস্কৃতির উপাদান। ঠিক আছে, দেখো উপসংস্কৃতির উপাদানগুলোকে প্রধানত 4টা ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমে হলো ধর্মীয়, হ্যাঁ, রিলিজিয়াস যে জিনিসগুলো আছে, যেমন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, এই ধরনের আলাদা আলাদা। আবার মুসলমানদের মধ্যেও কিন্তু ভাগ থাকে, ভাগ থাকে না? কেউ জানো কি কি ভাগ থাকে মুসলমানদের? বলো তো। ম্যাম ওই যে বিহারি বলে এরকম নো কিছু। ম্যাম নো সুন্নি শিয়া 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 সুন্নি সুন্নি, তারপরে আরেকটা কি যেন কেউ কি সুন্নি, কেউ শিয়া আছো আমাদের মাঝখানে? না ম্যাম। সিয়াদের কালচারটা আমার জানতে খুব ইচ্ছা করে, যে আসলে সিয়াদের কেন সিয়া বলা হয়, এইটা একটু জানতে ইচ্ছা করে। বা ওরা আমাদের থেকে সিয়া কি? ভিন্ন। ম্যাম ওরা হচ্ছে সিয়ারা হচ্ছে ম্যাম খুব বেশি মুনাফি ভাবে আছে। করে হাসান হোসেনের জন্য।
ওই যে হ্যাঁ, ম্যাম ওরা যে নাকি তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই তোমার নাতি নাতনি, ওদের জন্য কেন সিয়া সুন্নি হইলো, আমি ওইটা বুঝি না এখনো। ম্যাম ওরা নাকি সুন্নত আদায় করে না যতটুকু ও, শুনছি। এটা হতে পারে যে সুন্নত ম্যাম আদায় করে, শুধু হতে পারে। পুরা ফরজটা পালন করে এরকম। জি ম্যাম। ও জি ম্যাম। জি ম্যাম। ম্যাম বিহারি এই জাতি ওদের ওইটা নামাজের স্টাইল অনেক আলাদা আমাদের থেকে। হ্যাঁ সবকিছু আলাদা। তারপরে আমার আগেই ওরা আলাদা, ঈদ করে, আজান দেয় ওদের অনেক আগে। আমাদের সাথে রোজা তো মিল আগে নেই। রাখে। ওদের নামাজের স্টাইল আমাদের থেকে আলাদা, কিরকম আর আলাদা? ওদের আমাদের আধা ঘন্টা আগে মানে ওদের ওরা আজান নামাজ, হয় ম্যাডাম। মেয়েরা যে ওরা নামাজ পড়ে না প্রত্যেক দিতে রুকুতে ওরা নামাজ আল্লাহু পড়ে। আকবার তাকবীর তাহরিমা বাঁধে। হ্যাঁ হ্যাঁ, মহানবী প্রত্যেক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ফলো করে। প্রত্যেকবার সিজদা দেওয়ার সময়, তারপরে রুকু দেওয়ার সময় প্রত্যেকবার ওরা আল্লাহু আকবার বলে তাকবীর দেয়। হ্যাঁ ম্যাম। ও আচ্ছা, প্রত্যেকবার আর নামাজের কি স্টাইলটা হাত ভিন্ন। উঠায় আমরা যেমন নিয়ত ধরি, তখন ওরা প্রত্যেকবার এরকম করে। ও, এরকম আছে অনেকে। আমার আচ্ছা নানি ম্যাম, এভাবে নামাজ পড়ে, তাই আমি একটু জানি। আচ্ছা ম্যাম মসজিদে গেলে ওরা এভাবেই পড়ে, ওরা ওদের মতোই পড়ে। সাবকালচার, হ্যাঁ, এটা হচ্ছে একটা ইসলাম ধর্মের মধ্যে একটা সাব কালচার, আর কিছু না। হ্যাঁ, এটা একটা সাব কালচার। ওরা মুসলমানই, কিন্তু আমাদের সাথে দেখো ওদের একটা ডিফারেন্স আছে না, ওদের একটা নামাজের স্টাইলে বলো, তারপরে কি বললা, আরো অনেক ছোট ছোট জিনিসে যে একটা ডিফারেন্স থাকে, এটাই হচ্ছে সাব কালচার। ইসলাম ধর্মের মধ্যেও দুইটা কালচার। তারপর হচ্ছে দেখো সাম্প্রদায়িক। সাম্প্রদায়িক বা রেসিয়াল, যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোক যে ধরনের কালচার গুলো করে, এটাও একটা সংস্কৃতির উপাদান। হ্যাঁ, এরপর হচ্ছে জাতীয়তাবাদী, বিভিন্ন দেশের যে মানুষদের মধ্যে আলাদা আলাদা কালচার দেখা যায়, যেমন বাংলাদেশি, তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় না যে ব্রিটিশ আমেরিকান বলে, মানে ব্রিটিশ এসে জন্ম, পরে আমেরিকাতে সেটেল হয়েছে, কিংবা ব্রিটিশ বাংলাদেশি, মানে বাংলাদেশ থেকে গিয়ে ব্রিটিশে সেটেল হয়েছে, এরকম হতে পারে। তারপর কিংবা ব্রিটিশ ব্রিটিশ কোনো দেশি লোক যখন বাংলাদেশে এসে জাতীয়তা নেয়, তো ওদের জাতীয়তার কারণে ওদের কালচারটা কি হয়, অনেক সময় একটু ভিন্ন হয়, ভিন্ন হয় না? এরপর ভৌগোলিক কারণে অনেক সময় দেখা যায় কালচার ভিন্ন হয়। যেমন একটা শীতকালীন, শীত যেসব দেশে বেশি হয়, সেসব দেশের মানুষরা দেখবা এমনিতেই ওয়াইন খায়, কিন্তু বাংলাদেশে এগুলাকে মদ হিসেবে কাউন্ট হয়, কারণ বাংলাদেশ অনেক গরম দেশ, এখানে মানুষরা তোমার ওয়াইন খেয়ে থাকতে পারে না, কিংবা যে লেকার গুলো ওরা খায়, বাংলাদেশের মানুষ যে লেকার গুলা খায়, বাংলাদেশের মানুষের একটা মাতাল অনুভব হয়, কিন্তু ওইসব দেশে দেখা যায় যেসব অনেক শীত পড়ে, ওইসব দেশের মানুষরা কিন্তু এমনিতেই এটা খেতে হয়, কারণ হচ্ছে ওদের শরীর গরম থাকে না। আবার ওদের তো যেহেতু আমাদের দেশের মতো, আমাদের যেমন মুসলমানদের একটা রিলিজিয়াস একটা বাধা আছে যে হ্যাঁ ওইটা খেলে আমরা নামাজ পড়তে হয় না, নামাজ পড়তে পারি না, কিন্তু ওদের ওই ক্ষেত্রে ওইসব কিছু নাই, ওরা ওগুলা করেও তোমার সব ধর্মীয় অনুষ্ঠানিকতা বেশিরভাগই পালন করতে পারে। অনেকগুলা কালচারের কথা বলতেছি, সবগুলা না। তো ওই জন্য ভৌগোলিক ভিত্তিতে অনেক সময় উপাদানগুলো কি হয়, আলাদা আলাদা হয়। হ্যাঁ, উপসংস্কৃতির উপাদানগুলা তাহলে চারটা ভাগে ভাগ করা যায়। কি কি দেখো, ধর্মীয়, সাম্প্রদায়িক, জাতীয়তাবাদী, আর একটা কি ভৌগোলিক, চারটা। এটা যদি উপসংস্কৃতির উপাদানগুলো আসে, এটা কিন্তু উপসংস্কৃতির শ্রেণী বিভাগ না, তোমাদের বইয়ে এটা উপসংস্কৃতির শ্রেণী বিভাগ দিছে। হ্যাঁ, শ্রেণী বিভাগ আসলে এটা লিখবা না, এটা শুধু উপাদান আসলেই এই চারটা লিখবা, ঠিক আছে? এটা মনে রাখো যে উপসংস্কৃতির উপাদান আসলে চারটা লিখবো, এটা উপসংস্কৃতিক শ্রেণী বিভাগ না। যেমন এখানে তোমরা বইটা খুললে দেখবো উপসংস্কৃতির শ্রেণী বিভাগে তিনটা জিনিস দেওয়া আছে। একটা তোমার প্রথমে এটা দেওয়া আছে, এটার পরে একটা ব্লক দেওয়া আছে, একটা বক্সের মতো করে দেওয়া আছে, ওইটার মধ্যেও কত কিছু জিনিস দেওয়া আছে, সবার শেষের যে জিনিসগুলো ওইটাই হচ্ছে আসলে তোমার শ্রেণী বিভাগ। হ্যাঁ, উপসংস্কৃতির শ্রেণী বিভাগ। এই উপসংস্কৃতির কয়টা শ্রেণী বিভাগ আছে দেখো, উপসংস্কৃতির শ্রেণী বিভাগ আসলে এই প্রশ্নটা এটাই উত্তর দিতে হবে যে উপসংস্কৃতির শ্রেণী বিভাগ আমরা 8 ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, উপসংস্কৃতিটাকে প্রথম হচ্ছে মানব জাতি সম্বন্ধনীয় যে উপসংস্কৃতি, যে একটা নির্দিষ্ট মানব জাতির যে সংস্কৃতিটা থাকে ওইটাকে বলা হয় যে মানব জাতি সম্বন্ধনীয়, যে একটা দেশের, তার যে দেশের জাতীয়তা বা সে যে দেশে জন্মগ্রহণ করছে সেই দেশের কিছুটা কালচার অবশ্যই তার মধ্যে থাকবে, এবং সে যখন অন্য একটা সংস্কৃতিতে আসবে সে ওই সংস্কৃতির পাশাপাশিও নিজের কালচারটাকে ঠিকই মেনে চলবে। এই জন্য মানব জাতিতে বিভিন্ন মানুষের মধ্যে কালচার কি হয়, ভিন্ন ভিন্ন হয়। তারপর হচ্ছে তার তো নিজের দেশের একটা কালচার থাকবে, এরপর তার ধর্মীয় একটা উপসংস্কৃতি থাকবে। যেমন বিভিন্ন
যখন যেই ধর্ম সে পালন করবে, যেমন বাংলাদেশে তো 4 ধর্মের মানুষই আছে, ঠিক না? মুসলমান আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব দেশের মানুষ, সব ধর্মের মানুষ আছে। তার মধ্যে আবার অনেক বিভাগ আছে। হিন্দু ধর্মের মধ্যে অনেক ভাগ আছে, বৌদ্ধ ধর্মের মধ্যে হয়তো অনেক ভাগ আছে, আমরা হয়তো জানি না, বা আমি জানি না। তারপর আছে নাকি, কেউ জানো ধর্মীয় বৌদ্ধদের মধ্যে কোনো ভাগ আছে কিনা? আমি জানি না। আমরাও জানি না, আমার এখনো নলেজে আসে নাই যে ধর্মীয় আসলে অনেক ছোট ছোট উপসংস্কৃতি থাকে ধর্মের, যেটা ভিন্ন হয়। যেমন মুসলমানরা ঈদের সময় কিছু জিনিস কিনে, জামা কাপড় বেশি কিনে। তারপর রোজার সময় দেখা যায় তারা ছোলা, পেঁয়াজু এইগুলো তৈরি করার জন্য এই ধরনের জিনিসগুলোর একটা কি হয়, বেড়ে যায়। আবু ওখানে বসো, সুন্দর করে বসো বসো। তারপর আলাদা আলাদা কি হয়, তার যে বিভিন্ন ধর্ম অনুযায়ী তার কালচারটা ভিন্ন হয়, সাব কালচারটা ভিন্ন হয়। তারপর আঞ্চলিক যে উপসংস্কৃতি, হ্যাঁ, আঞ্চলিক উপসংস্কৃতি এখানে বোঝায় যে একটা নির্দিষ্ট অঞ্চলে যে সংস্কৃতিটা উপসংস্কৃতিটা গড়ে ওঠে। যেমন চট্টগ্রাম বিভাগের মধ্যেই দেখবা যে বাংলাদেশের বিভিন্ন আলাদা আলাদা বিভাগ, চট্টগ্রাম বিভাগের মধ্যে আলাদা কালচার, নোয়াখালীর মধ্যে আলাদা কালচার, সবগুলো কিন্তু চট্টগ্রাম বিভাগের মধ্যেই পড়ছে। কিন্তু তারপরও চট্টগ্রামে আলাদা কালচার, ফেনীতে আলাদা কালচার, নোয়াখালীতে আলাদা কালচার, কুমিল্লাতে আলাদা কালচার, ঠিক না? সিলেটের মধ্যে আলাদা কালচার। তো এই একটা ছোট অঞ্চলের মধ্যেই দেখো কতগুলো সাব কালচার আছে, কতগুলো সাব কালচার না? তারপর হচ্ছে বয়স ভিত্তিক, যেমন ইয়াং জেনারেশনের একটা কালচার, হ্যাঁ, তারপর হচ্ছে যারা একটা ওল্ড জেনারেশন তাদের জন্য একটা কালচার, কিংবা একদম ছোট্ট বাচ্চা শিশু তাদের জন্য এক ধরনের কালচার। হ্যাঁ, যে একটা বয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা চিন্তা করবো যে সে কিভাবে আরামে যেতে পারে, আরামে থাকতে পারে, বা ওই ধরনের প্রোডাক্ট গুলাকে আমরা বেশি গুরুত্ব দিব, কিংবা যেটা তার জন্য স্বাস্থ্যকর। কিন্তু সুমাইয়া হাত তুলছো, বলো সুমাইয়া, বলবা, বলো কিছু বলবা সুমাইয়া? ম্যাম ভুলে হয়েছে এটা। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে কি, বয়স ভিত্তিক, বিভিন্ন বয়সে তোমার বিভিন্ন রকম থাকে, আলাদা হয়ে যায় ইয়েগুলো। যেমন যদি বয়স ভিত্তিক আমরা চিন্তা করি, প্রথমে হচ্ছে যে যারা একটু বয়স্ক আছে তাদের কথা বললাম। তারপর হলো যারা ইয়াং জেনারেশন, তারা চিন্তা করবে কি সব সময়, তোমার অনেক সময় ইয়াং জেনারেশনরা কিন্তু কালারফুল জিনিস চিন্তা করে। আমরা কালারফুল জামা কেনার সময় কালারফুলটা কিন্তু ইয়াং জেনারেশন, অনেক সময় দোকানদাররা বলে না যে আপা আপনাকে এটা মানাবে না, তার মানে কি সে চিন্তা করতেছে ইয়াং জেনারেশন কালারফুল পরবে। এমন হতে পারে তোমার চেঞ্জ ভিন্ন হতে পারে, কিন্তু তোমার চিন্তা করবে যে আবার না, আমি এই বয়সের এখন একটু ব্রাইট কালার পরিনি, বয়স হলে তার পড়তে পারবো না, এরকম একটা ব্যাপার আসে না? তারপর বয়স ভিত্তিক একটা আলাদা আলাদা হয় কালচার গুলা। তারপর দেখা যায় যে একটা শিশু, তার ক্ষেত্রে বাবা মা সবসময় চিন্তা করবে যে সবচেয়ে কোনটা নিরাপদ, হ্যাঁ, সবচেয়ে কোনটা নিরাপদ, কোনটাতে ধার থাকে না। যখন জিনিস কেনার সময় আমরা দেখি ধার আছে কিনা, ওটা বাচ্চাটার কোনো হাত টাত কেটে যাবে কিনা, এগুলো দেখি না? তার মানে ওই কালচার গুলো কিন্তু বয়স ভিত্তিকও অনেক সময় সাব কালচার গুলো, ছোট ছোট কালচার গুলো আলাদা হয়, ঠিক আছে? অনেক দেশে যেমন মনে করে যে একটা বাচ্চা যত আদরে রাখবো তত ভালো হবে, যত নিরাপদে থাকবে। আর অনেক মারা মনে করে, অনেক কালচার আছে যেখানে মনে করে যে বাচ্চারা এত আদর করে মানুষ করার কিছু নাই, ফেলে রাখো, ধাক্কা টাক্কা খেয়ে ব্যথা পেয়ে শক্ত হবে, ঠিক না? এই যে দেখো, এখানেও কিন্তু দুই ধরনের কালচার তৈরি হয়ে যায়, হ্যাঁ, উপসংস্কৃতিটা ভিন্ন হয়। তারপর হচ্ছে একক উপসংস্কৃতি। একক উপসংস্কৃতি বোঝায়, এটা হচ্ছে তোমার যারা একা থাকে, সিঙ্গেল থাকে, তাদের একটা নির্দিষ্ট কালচার থাকে না? একক সংস্কৃতি, অনেকে আবার একা থাকতেই পছন্দ করে। তো বাংলাদেশে যে এখন যারা একা আছে, যারা একা থাকতেছে, যেমন আগে অনেক অল্প বয়সে মানুষদেরকে বিয়ে দিয়ে দিত, ছেলে বলো মেয়ে বলো, মেয়েদেরকে আরো অনেক অল্প বয়সে দিত। এখন দেখা যায় একটা নির্দিষ্ট বয়সে বিয়ে দেয়। এই একক সংস্কৃতি সাধারণত অবিবাহিত মানুষদের ক্ষেত্রে বলা হয়েছে, ওদের একটা নির্দিষ্ট কালচার, ওরা একটা নির্দিষ্ট ভাবে চলবে, তাদের একা চলতে হবে, তাদের খাট থাকবে সিঙ্গেল। তারপর তারা কি করবে, সবকিছু একক চিন্তা করবে যে আমি একা এটা, আমি একা এভাবে, আমার একা এই জিনিসটা লাগবে। তুমি যদি একটা বড় ফল দিতে যাও, বলবেন না আমি 1 কেজি ফল নেবো না, আমাকে একটা ফল দেন, আমাকে খাওয়ার কেউ নেই, ঠিক না? বা আমার সিঙ্গেল খাট, হ্যাঁ, সিঙ্গেল খাট খুঁজবে, সে সবকিছু একক খুঁজবে, ঠিক আছে? এরপর একক উপসংস্কৃতি, ওইটা, হ্যাঁ, বাংলাদেশে যেমন এখন হচ্ছে, বাংলাদেশে একটা কালচার তৈরি হচ্ছে, নতুন সাব কালচার, সেটা হচ্ছে তোমার ডিভোর্স কালচার। হ্যাঁ, এখন দেখা যায় বিয়ের 3 বছর 4 বছরের মাথায় কি হয়, মানুষ বিয়ের ডিভোর্স রেট বেড়ে গেছে না? আগে যেমন কখন চিন্তাই করতে পারতো না কেউ যে একটা বিয়ে মানে সারা জীবন থাকতে হবে, এরকম একটা ব্যাপার। আর এখন হচ্ছে অনেক সময় দেখা 3 বছর 4 বছর
পরে কি হয়ে যায় আর দেখা যায় রিলেশনটা টিকে না। তো এরকম কি হয় তোমার ওই যে বিয়ের পরে যে বিয়ের এটা নতুন কালচার তৈরি হয়েছে, এটা সাব কালচার বলতে পারো, যে ডিভোর্স কালচারটা বাংলাদেশে এখন বাড়ছে। স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় অনেক ঝামেলা চলে, অনেক ইয়ে করে, যার কারণে ওইটাও কিন্তু একটা সাব কালচার বাংলাদেশের মধ্যে, নতুন কালচার ঢুকছে আর কি। কিভাবে ঢুকছে আমি জানি না, তবে হয়তো ঢুকছে। যে কোনো কিছু হয় ওদের এখন মানসিকতা চেঞ্জ হচ্ছে মানুষের এখন। তারপর হচ্ছে কি লিঙ্গের পার্থক্য ভিত্তিক পুরুষ মহিলা এটা ভিত্তিতে যে সবাই ইন্ডিপেন্ডেন্ট হয়েছে তাই কালচারটা ঢুকে গেছে। না, ইন্ডিপেন্ডেন্সের জন্য না, এটা কখনোই কোনো কথা না। ইন্ডিপেন্ডেন্সের জন্য কেন কালচারটা? হ্যাঁ, এখন তো মানুষ সবাই একা একা থাকে। আগে তো যৌথ থাকতে একটা কথা বলতে গিয়ে আরেকবার ভাবতো, কিন্তু যখন একা থাকে তখন তো কেউ আর ভাবে না কিছু বলার সময়, যার কারণে এই ঝামেলাগুলি হয়। ম্যাম এখন হচ্ছে ডিভোর্সটা কি মানে ও ভাবে যে আমি মানে ছেলেরা মেয়েরা ভাবে যে আমি এখন নিজের পায়ে দাঁড়াইছি, তো আমি নিজের টাকা ইনকাম করতেছি, তার কথা আমি কেন শুনবো। আর আগেরকার মানুষরা ভাবতো যে না হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট, এটা আর কি, এর জন্য ডিভোর্সটা মনে হয় বেশি হয়। ডিভোর্স না, এখন মানুষ একা থাকে, স্বামী স্ত্রী দুজনেই ঝগড়া করে, থামানোর মতন কেউ থাকে না, যার কারণে প্রবলেম গুলি হয়। তুমি এটা বললা আগে যখন যে সবাই আসলে একসাথে মেয়েরা থাকতো। ডিপেন্ডেন্ট হওয়ার কারণে এখন হয়তো সে ভাবতেছে যে আমি যা ইচ্ছে তা করতে পারতেছি, কিন্তু একটা সময় ছিল যখন মেয়েদেরকে কি করতো তোমার মেয়েরে ফ্যানের সাথে ঝুলায় রাখতো, কিন্তু সে বের হইতে পারতো না, কারণ ছিল কি তার পায়ের নিচের মাটি শক্ত ছিল না। ওইটাও একটা চিন্তার বিষয় ছিল, কারণ একটা মেয়ে সে ভাবতো যে আমি যদি ঘর থেকে বের হই আমাকে কে খাওয়াবে, আমাকে তো আমার হয়তো তার বাবা নাই, সে চিন্তা করতো কি আমাকে যেভাবেই হোক পড়ে থাকতে হবে। তো সে তখন চাকরির কথা সে চিন্তা করতে পারতো না, তার জীবন একটা সময় চলে গেছে বা সে আবার নতুন করে জীবন শুরু করবে, তখন সে মাটি কামড়ে পড়ে থাকতো। তখন দেখা যায় তো হাজবেন্ড অত্যাচার করতে করতে বা শ্বশুরবাড়ির মানুষ অত্যাচার করতে করতে দেখা যায় মেরে ফেলতো। মেরে যখন আর লাশ সরাইতে পারতো না তখন দেখা যেত ফ্যানে ঝুলে রাখছে। আমি নিজের চোখে দেখছি এই জিনিসটা। আমাদের ওখানে একটা বাসা ছিল, আপুটা খুবই সুন্দর ছিল এবং তার এত সুন্দর লম্বা চুল ছিল আর এত সুন্দর ছিল আপুটা। উনি ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় তার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে তার হাজবেন্ড তাকে যৌতুকের জন্য অত্যাচার করতো। তো অত্যাচার করতো, সে তার বাসায়ও কখনো জানায় নাই, তার কারণ তার বাবা অনেক সরকারি চাকরি করতো, অনেক মোটামুটি অনেক অবস্থা খারাপ ছিল। তো সে সহ্য করতে করতে একটা সময় এমন হয়েছে তার মেয়েকে আর তাকে একসাথে মেরে ফ্যানের সাথে ঝুলাই রাখছিল, তারপর বলছে ও আত্মহত্যা করছে। তো ওই জিনিসটা তুমি যে বললা যে মেয়েরা আসলে লেখাপড়া শেখা বা ইন্ডিপেন্ডেন্ট হওয়াতে ডিভোর্সের বাড়ছে, এটা না, দেখা যেত আগে মেয়েরা সহ্য করতো, এখন হয়তো সহ্য করে না এই জিনিসগুলো। ফ্যামিলি সাপোর্টের ম্যাম ধৈর্য কমে গেছে এখন মানুষের, ধৈর্য এখন আর কোনো কিছু সহ্য করতে চায় না। মেয়েদের হয়তো একটু ধৈর্যটা কমছে, মেয়েদের আরো ধৈর্যশীল হওয়া, আজকালকার মহিলারা আরো ধৈর্যশীল ছিল, ধৈর্যটা কমে গেছে, ধৈর্যটা বাড়ানো উচিত। এটা তো আসলে বলে যে আস্তে আস্তে যুগের সাথে সাথে আরো চেঞ্জ হবে, যখন মানুষ কেয়ামতের দিকে যাবে, কেয়ামতের সময় এখন তো মানুষের অনেক চাহিদা বাড়ছে, তা অবশ্যই এটাকে লাইফে বেকারের চিন্তা ভাবনা করে মানুষ। মানুষের চাহিদা তো অসীম, বলে চাহিদা হচ্ছে অসীম, অর্থনীতির ভাষায় চাহিদা হচ্ছে অসীম। আমরা মেয়ে হয়ে কখনো বলবো না যে মেয়েদের চাকরির কারণে, মেয়েদের ইন্ডিপেন্ডেন্সের কারণে কখনো মানে এটার একটা নেগেটিভ এফেক্ট আসছে। সবসময় এটা চিন্তা করতে হবে মেয়েটা নিশ্চয় যতক্ষণ একটা মেয়ে সে না পেরে উঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা সংসারে থাকে, চেষ্টা করে সে থাকার। কিন্তু যখন তার উপরে দেখা যায় অত্যাচার, আগে দেখা যায় তো মেয়েরা অনবরত মার খাচ্ছে, হাজবেন্ড মারতেছে বা ইয়ে মারতেছে, ওটা সহ্য করতো, বলতো না বাহিরে, কিন্তু এখন হচ্ছে কি ওইটা বলে যে না আমি এটা কেন সহ্য করবো, ও কেন আমি ও মানে ওই জিনিসটার কারণে হয়তো ইন্ডিপেন্ডেন্সের কারণে এই জিনিসটা চেঞ্জ আসছে যে একটা মেয়ে মারা যাচ্ছে না। আগে কিন্তু দেখা যায় তো মহিলারা অনেক বেশি মারা যেত, হাজবেন্ডের অত্যাচার, এগুলো খুব এখন ঘরে ঘরে ছিল, এখন এখন নাই, এখন তেমন একটা নাই, কমে গেছে অনেক। অবশ্যই একটা পজিটিভ। ম্যাম এখন এখন মিডিয়ার কারণে সামনে আসতেছে, ডিভোর্স দিয়ে দিয়ে বিয়ে করে, কিন্তু একই হয়ে গেছে। আগেও তো মানুষ তার 4-5টা করে বিয়ে করতো কিন্তু ডিভোর্স দিত না, এখন ডিভোর্স দিয়ে বিয়ে করে, পার্থক্য কিন্তু খুব বেশি হয় না, একই। এইটাই তো অনেক সময় দেখা যায় যে এর সাথে বলতেছে না, তখন দেখা যায় একটা ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করতেছে বা এই টাইপসের কিছু, হ্যাঁ এরকম করতে পারে। কিন্তু কথা হচ্ছে যে যদি তোমার ভালোর জন্য হয়
তাহলে আলাদা থাকাই ভালো। এটা ডিভোর্স কোনো খারাপ কিছু না। কিন্তু যদি তোমার ইচ্ছাকৃত হয় সেটা হইতেছে খারাপ, যে না ওর আসলে একসাথে থাকার ইচ্ছা নেই, এই ধরনের কিছু থাকে, তাহলে হচ্ছে এটা খারাপ। কিন্তু এই যে সংস্কৃতিটা আমাদের মধ্যে ঢুকছে, একটা সময় আমরা চিন্তা করতাম অনেক খারাপ, কিন্তু এখন চিন্তা করি না, এটা ভালোর জন্য হইলে বাবা মারাও মেনে নেয়। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে এখন সবাই হয়তো স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে, বুঝতে পারতেছে জিনিসগুলো, যে আমরা আসলে সবসময় একটা মেয়েকেই বলতেছি না যেভাবেই হোক থাকতেই হবে, সংসার থেকে বের হতে পারবা না, ওই জিনিসটা খারাপ। মেয়েদের ওদের এত অত্যাচার করে থাকবে কেন? হ্যাঁ, ওই জীবনটা বেছে নিবে কেন? যদি নিজের মতো করে বেছে নেওয়ার সুযোগ থাকে, তুমি কেন তুমি খারাপ জীবনটা বেছে নিবা? হ্যাঁ, সবাই তো ইচ্ছা করে ভালো থাকতে, যে কোনো মেয়ের ইচ্ছা করে ভালো থাকতে। তারপর আছে কি 6 নাম্বার, লিঙ্গের পার্থক্য ভিত্তিক। অনেক সময় দেখা যায় মহিলা পুরুষই আলাদা আলাদা থাকে, যেটা উপসংস্কৃতিটা আলাদা হয়। যে মেয়েদের জন্য যে সংস্কৃতিটা, এটা আবার ছেলেদের জন্য একরকম না। হ্যাঁ, ছেলেদের সংস্কৃতিটা এবং মেয়েদের সংস্কৃতিটা অনেক ভিন্ন, অনেক ভিন্ন না? যে একটা মেয়েকে সবসময় কি করতে হয়, 6টার মধ্যে ঘরে আসতে হয়, একটা লিমিট আছে না, যে সন্ধ্যার পর বাহিরে থাকবা না। বেশিরভাগ মেয়েরাই থাকতে চায় না। আবার দেখা যায় অনেক সময় দেখা যায় কাজ থাকে বা ইয়ে থাকে, তো আবার ছেলে একটা যদি 10টা পর্যন্ত বাহিরে থাকে কোনো সমস্যা নাই। তার মানে এই যে উপসংস্কৃতিটা আমাদের দেশে আমরা যেটা দেখতেছি, এটা আসলে ভিন্ন। বিদেশে মেয়েরা কিন্তু রাতভর কাজ করতেছে, কারণ ওদের নিরাপত্তা আছে। আমাদের দেশে নাই। আমাদের দেশে হচ্ছে তুমি সন্ধ্যার পরেই ঘরে ঢুকে যাবা, সন্ধ্যা পর্যন্ত মানুষজন বাহিরে থাকে, দেখবে, এরপর আর কেউ কিছু তোমাকে দেখবে না, তাহলে তুমি তাড়াতাড়ি করে ঘরে চলে আসবা। হ্যাঁ, লিঙ্গের পার্থক্য ভিত্তিক একটা সংস্কৃতি আছে। তারপর হচ্ছে পেশাগত সংস্কৃতি, যেমন একজন ডাক্তারদের এক ধরনের কালচার, বা বিভিন্ন পেশার যারা উকিলদের এক ধরনের কালচার। যেমন একটা ডাক্তার যদি মেয়ে হয়, সে রাত কি দিন কি তার যে কোনো সময় যেতে হবে না, যখন রোগীর দরকার হবে, প্রয়োজন হবে, তার মানে তার পেশা ভিত্তিক একটা আলাদা সংস্কৃতি থাকবে। হ্যাঁ, আমি হয়তো একই ঘরের মধ্যে যদি 2টা বউ থাকে, একটা বউ হলো ডাক্তার, একটা বউ হচ্ছে ইঞ্জিনিয়ার, বা একটা হচ্ছে টিচার, যে টিচার সে খুব তাড়াতাড়ি ঘরে চলে আসলো, যে তোমার ইঞ্জিনিয়ার সে হয়তো 7টা-8টায় আসলো, যে ডাক্তার সে মনে করো রাত্রে 7টার সময় অফিসেই যাচ্ছে। হতে পারে না যে ভিন্ন ভিন্ন সংস্কৃতিটা আমি বলতে যাচ্ছি, কারণ হচ্ছে বিভিন্ন একই দেশে একই এলাকায় একই বিল্ডিং এ হয়তো আলাদা আলাদা, একই ঘরের মধ্যে আলাদা আলাদা কালচার থাকতে পারে। এরপর হচ্ছে সামাজিক শ্রেণী ভিত্তিক, যে সামাজিক যে উচ্চবিত্তদের এক ধরনের কালচার থাকে, সাব কালচার থাকে, তারপর নিম্নবিত্তদের এক ধরনের, মধ্যবিত্তদের এক ধরনের কালচার থাকে। এবং উচ্চবিত্তদের দেখা যায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো অনেক জাঁকজমক করে পুরো মানে পালন করতে দেখা যায়, কিংবা যারা মধ্যবিত্ত তারা ওগুলা তো গুরুত্ব দেয় না, কারণ তাদের কাছে হয়তো টাকা পয়সাও নাই, বা চিন্তা করে যে এগুলা আলগা খরচ করে বা খরচ করে লাভ কি। আবার যারা নিম্নবিত্ত তারা কোনো রকম খেয়ে পরে বাঁচতে পারলেই হলো, একটু ভালো একটু খাবার খেলেই কি হয়, ওরা খুশি হয়ে যায়, বা একটা ভালো রান্না করতে পারলেই ওরা খুশি হয়ে যায়, ছেলে মেয়েদেরকে মোটামুটি লেখাপড়া করাতে পারলে ওরা খুশি হয়ে যায়। এই জিনিসগুলো যে সামাজিক শ্রেণীভিত্তিক একটা সাবকালচার থাকে। এবং উচ্চবিত্তরা যে চিন্তা করে ছেলে মেয়ে কোনো রকম পড়ুক, বিদেশে পাঠাই দিব বা আমার ব্যবসায় বসাই দিব। মধ্যবিত্তরা চিন্তা করে যাই হোক ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে হবে, যতই কষ্ট হোক লেখাপড়া করাবো। আর নিম্নবিত্তরা চিন্তা করে আরে খেয়ে বেঁচে নেই, তারপর দেখা যাবে কি হবে। তো এই যে কালচার গুলো ভিন্ন ভিন্ন হয়, অনেক সময় সামাজিক শ্রেণীর ভিত্তিতে অনেক সময় আলাদা আলাদা হয়। এগুলোকে সবাই বুঝতে পারছো, উপসংস্কৃতির শ্রেণী বিভাগগুলো? জি ম্যাম। ক্লাসটা কি থাকবে? থাকবে? হ্যাঁ, আমি ব্যাকআপ ক্লাস দিয়ে দিব। হ্যাঁ ম্যাম, আমার অনেক খারাপ লাগতেছে, আমি কি এখন একটু যাইতে পারি? হ্যাঁ যাও, তোমার রোল নাম্বারটা একটু বলে যাও। আমি তো রোল নাম্বারটা নিয়ে নিচ্ছি, রোল নাম্বারটা একটু বলে যাও। ম্যাম 16, 23, 30।